প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি সাগরময় ঘোষের লেখা সম্পাদকের বৈঠকে বইটির ৭ম পর্বটি। সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। শারদীয়া সংখ্যা প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে স্নায়ুযুদ্ধের উত্তেজনার অবসান হল। শেষ ফর্মার প্রিন্ট অর্ডার দেওয়া হয়ে গেলে প্রিন্টার এসে বলেছিলেন, যান এবার গঙ্গা স্নান করুন। কিন্তু গঙ্গা স্নানেও কি মুক্তি আছে? পত্রিকা প্রকাশের পরেও হাজার ঝামেলা। লেখকদের কাছ থেকে টেলিফোনে অনবরত তাগাদা আসছে। কি মশাই, বাজারে পত্রিকা বেরুলো, আমরা পাচ্ছি কখন? পিয়ন দিয়ে পাঠাবেন না, পেতে দেরিও হয়, খোয়াও যায়, নিজেই গিয়ে নিয়ে আসব। ১.৫ মাস ধরে খাটাখাটুনির পর কোথায় একটু বায়োস্কোপ থিয়েটার দেখে চিত্ত বিনোদন করব তা নয়, ধুনি জ্বালিয়ে বসে থাকতে হবে কখন কে আসবেন পত্রিকা নিতে। যা আশঙ্কা করেছিলাম তাই হলো। টেলিফোন বেজে উঠতেই রিসিভার তুলেছি। দূরভাষী বন্ধুর পরিচিত কণ্ঠস্বর, ম্লান, করুণ, গম্ভীর। হ্যালো, বলুন কাকে চাই? আপনাকেই দরকার। আমার গল্পটা দিতে পারলেন না? চেষ্টা খুবই করেছিলাম, আপনি তো নিজেই দেখে গিয়েছিলেন। আপনার গল্পের ছবি, প্রুফ সবই তৈরি ছিল। সেই দেখেই তো নিশ্চিন্ত ছিলাম যে গল্পটা নিশ্চয়ই প্রকাশিত হচ্ছে। বিজ্ঞাপনের তালিকায় নাম না দেখেও হতাশ হইনি, কারণ ইতিপূর্বে একাধিকবার বিজ্ঞাপনের তালিকায় নাম না থাকলেও লেখা প্রকাশিত হয়েছে। শুধু আমারই নয়, আরও অনেকের। তাই আজ আপনাদের পত্রিকা প্রকাশিত হতেই অফিস যাবার পথে এসপ্ল্যানেডের স্টলে পত্রিকা নেড়েচেড়ে দেখলাম আমার গল্প নেই। অফিস যাওয়া হলো না, কাছে একটা দোকান থেকে টেলিফোন করছি। আমি সত্যিই খুব দুঃখিত, কিন্তু এর জন্য আপনি অফিসে গেলেন না? কি করে যাই বলুন? অফিসের সবাইকে বলেছিলাম আপনাদের কাগজেই এবার আমার সবচেয়ে ভালো গল্পটা বেরোচ্ছে। ছি ছি, আমি খুবই লজ্জিত। আপনি আগে থেকে সবাইকে না বললেই ভালো হতো। জানেন তো, অনেক অনিশ্চয়তা নিয়ে আমাদের কাজ করতে হয়। তা জানি, তবু মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সত্যি করে বলুন তো, গল্পটা কি আপনার পছন্দ হয়নি? আরে না না, তা হবে কেন? তাছাড়া আমার পছন্দ অপছন্দই কি যায় আসে? আপনারা বহুদিন ধরেই লিখছেন এবং লেখার মধ্য দিয়ে আপনারা নিজেদের পাঠকও সৃষ্টি করে নিয়েছেন। এখন সম্পাদকের দপ্তর ছাপিয়ে দায়িত্বটা পাঠকদের কাছেই বেশি। আপনার গল্পর ভালো মন্দর বিচারক আজ তারাই। সেই জন্যেই তো আপনার পত্রিকায় লেখা দিতে হলে অনেক ভেবেচিন্তে লিখতে হয়। যতক্ষণ না লেখা সম্বন্ধে নিজে নিঃসন্দেহ হতে পারছি, ততক্ষণ আপনার কাগজে লেখা পাঠাতে ভরসা পাই না। আপনার পত্রিকার পাঠকরা যে কড়া বিচারক তা আমরা সবাই জানি। তবু আমার লেখা সম্পর্কে এ অঘটন কেন ঘটল সে প্রশ্ন মন থেকে কিছুতেই দূর হচ্ছে না। তাহলে আসল কারণটা আপনাকে খুলেই বলি। আমাদের সাহিত্য সম্রাট শেষ মুহূর্তে খবর পাঠালেন যে তিনি পূজা সংখ্যার জন্য গল্প লেখায় হাত দিয়েছেন, সুতরাং তার জন্য যেন জায়গা রাখা হয়। কতখানি জায়গা রাখতে হবে জানতে চাইলে বললেন যে গল্প ছোটই হবে, ৬ পাতার জায়গা রাখলেই চলবে। সম্রাটের কথা তো, তার ছোট গল্প মানেই বড় গল্প, বড় গল্প মানে উপন্যাস, উপন্যাস মানে আরেকটি মহাভারত। ৬ পাতার পরিবর্তে ১২ পাতার জায়গা রেখেছিলাম, কিন্তু নিজের চোখেই তো দেখেছেন সে গল্প ১৯ পাতায় এসে ঠেকল। তখন উপায়? টেলিফোনে আমার সাহিত্যিক বন্ধু বললেন, বুঝেছি, অর্থাৎ আপনি বলতে চান বড় গল্পটি কয়েকটি ছোট গল্পকে তাড়িয়ে জায়গার জবরদখল নিয়েছে। হতাশার সুরে আবার বললেন, আমার দুর্ভাগ্য, কোপটা পড়ল আমারই উপর। তার জন্য আমি অপরাধী, সাহিত্য সম্রাটকে দোষ দেবেন না। এক্ষেত্রে একজন না একজন বাদ পড়তই। আপনার লেখা বাদ দিলাম এই ভেবে যে আপনার সঙ্গে তো আমার শুধু লেখক সম্পাদক সম্পর্ক নয়, আমার তাই এই বিশ্বাসটুকু আছে যে আপনি অন্তত আমাকে ভুল বুঝবেন না। ভুল আমি বুঝিনি। আমার দুঃখের আসল কারণটা তাহলে আপনাকে খুলেই বলি। আমার শালী, আমার গল্পের একজন অনুরাগী পাঠিকা। তাকে বলেছিলাম গল্পটা আপনার পত্রিকায় প্রকাশিত হবে।
তার কাছে আমার মুখ রক্ষা হলো না, সেটিই আমার দুঃখ। এ কথা শোনার পর স্তম্ভিত হয়ে গেলাম। এরপর কিছু বলা যায় না, অথচ কিছু বলতেই হয়। অন্তত সহানুভূতির সঙ্গে দু চারটি কথা। মানুষের দুর্বলতা কত রকমের থাকে। টেলিফোনে কিছু একটা বলবো বলে প্রস্তুত হচ্ছি। ওপার থেকে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে কথা ভেসে আসে, আর আপনাকে বিরক্ত করব না, নমস্কার। টেলিফোন ছেড়ে দিলেন। বিমর্ষ মন নিয়ে বসে আছি। একে একে পূজা সংখ্যার লেখকদের আবির্ভাব ঘটতে লাগল। লেখকদের পরস্পরের মধ্যে এক প্রশ্ন, এবারে কে কটা গল্প লিখেছেন। কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি যেন এ যুগে শ্রেষ্ঠতার মাপকাঠি। পুজোর বাজারে কে কতগুলো গল্প লিখেছেন সেইটিই নাকি আজকের দিনে জনপ্রিয়তার কষ্টি পাথর। বৈঠকের গাল্পিক বন্ধু বললেন, কাল সন্ধ্যায় হাজরার মোড়ের কাগজের স্টলে পূজা সংখ্যা পত্রিকাগুলি উল্টে পাল্টে দেখছিলাম। যে কাগজ খুলি তাতেই দেখি আমাদের নরেন্দ্রনাথ মিত্র। আমাদের পাড়ার সংহতি সংঘের সার্বজনীন পূজার উৎসাহী ছেলেরা আজ সকালে এসেছিল পত্রিকা দিতে। পাড়ায় যারা চাঁদা দেয় তাদের নামের তালিকা ছাপানোই এই পত্রিকার উদ্দেশ্য। সে সঙ্গে সাহিত্য যশপ্রার্থী পাড়ার কিছু কিছু ছেলে তাদের গল্প কবিতাও প্রকাশ করে। কাগজটা খুলে দেখি সেখানেও নরেন্দ্রনাথ মিত্র। ভদ্রলোক থাকে এন্টালি, চেতলা সংহতি সংঘের সার্বজনীন পূজা পত্রিকায় তার লেখা। বন্ধু যেরকম ভীত শঙ্কিত চোখে কথাটা বললেন, সবাই না হেসে থাকতে পারেনি। সেই সঙ্গে মনে পড়ে গেল শৈশবে সুকুমার রায় সম্পাদিত সন্দেশ পত্রিকায় প্রকাশিত একটি কবিতার কথা। কবিতার লাইনগুলি মনে নেই। ভাবার্থ হচ্ছে, একটি ছেলে সুন্দরবনে তার মামা বাড়িতে প্রথম বেড়াতে গেছে। সে দেশে সর্বত্রই সাপ। রাত্রে যে ঘরে তাকে শুতে দিয়েছিল তার যেদিকে তার চোখ পড়ে সেখানেই দেখে সাপ। চৌকাঠে সাপ, কড়িকাঠে সাপ, মশারির দড়িতে সাপ, মশারির উপর সাপ, খাটের তলায় সাপ। এই দেখে দেখে ভয়ে আতঙ্কে পাশ বালিশটি আঁকড়ে ধরে চোখ বুজতে যাবে, তখন পাশ বালিশটা ছুঁয়ে দেখে মস্ত একটা সাপ। কবিবন্ধু বললেন, আমার কাছে এটা একটা বিস্ময়ের বিষয় যে 10টা 5টা চাকরি করে নরেন্দা এত লেখেন কি করে। আড্ডার সব্যসাচী লেখক বললেন, এইমাত্র আপনাদের অফিসের সামনেই নরেনবাবুর ভাই ধীরেনবাবুর সঙ্গে দেখা। দাদার সংবাদ জিজ্ঞাসা করতেই বললেন, তিনি নাকি এখনও ঘাড় গুজে লিখে চলেছেন এবং অষ্টমীর দিন পর্যন্ত নাকি তার বায়না আছে। গাল্পিক বন্ধু বললেন, যাক, তাহলে এমন পত্রিকাও আছে যার পূজা সংখ্যা দুর্গা পূজায় না বেরিয়ে কালী পূজায় বেরোয়। সব্যসাচী লেখক বললেন, পূজা সংখ্যার সময়টা ইদানিং অনেকখানি ব্যাপক হয়ে পড়েছে। এদিকে জগন্নাথের রথ, ওদিকে কালী পূজা। আলোচনা যখন এতদূর এগিয়েছে, নিঃশব্দ পদসঞ্চারে আমাদের ঘরে আবির্ভূত হলেন স্বয়ং নরেন্দ্রনাথ মিত্র। বৈঠকে তখন কথার তুবড়ি ছুটছিল। ঠান্ডা জল পড়তেই তা যেন হুস করে নিবে গেল। দূরভাষিনীর স্বল্পভাষী লেখক নরেন্দ্রনাথ মিত্র কথা বলেন এত আস্তে যে কান পেতে শুনতে হয়। বোধহয় কম কথা বলেন বলেই তার কলমে গল্প উপন্যাসের চরিত্রগুলি এত মুখর হয়ে ওঠে। কথা কম বলে বেশি লেখার শক্তি অর্জন করতে দেখেছি নরেন্দ্রনাথ মিত্রকে। এর ঠিক বিপরীত উদাহরণ হচ্ছে আমাদের সৈয়দদা, ডক্টর সৈয়দ মুজতবা আলী। শতংবদ মা লিখো, পূর্বাচার্যদের এই আপ্তবাক্যটি তার জীবনের বীজমন্ত্র। ইদানিং চাপে পড়ে ছিটেফোঁটা কিছু লিখেছেন। রাজশেখর বসুর পরে বাংলা সাহিত্যের রসের স্রোত বয়ে দিতে এর জুড়ি নেই। এর চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে, ইনি যতটুকু লিখেছেন পড়েছেন তার শতগুণ এবং গল্প বলেছেন সহস্র গুণ। বাংলা সাহিত্যের এই জনসনের কোনো বসওয়েল বন্ধু নেই, এইটি আক্ষেপের বিষয়। সৈয়দদার গল্প অনেক বলবার আছে, বারান্তরে বলবো। এখন ফিরে আসে নরেনবাবুর কথায়। ঘরে প্রবেশ করা মাত্র টকবগানো ফুটন্ত ভাতের হাঁড়িতে ঠান্ডা জল ঢেলে দেওয়ার নিস্তব্ধতা দেখে নরেনবাবু বললেন, কি ব্যাপার,
বাইরে থেকে ঘরে আলোচনার জোর শোরগোল শুনেছিলাম। আমি যেন সে আলোচনায় বাধা দিলাম বলে মনে হচ্ছে। সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করছে দেখে আমি অবশেষে বললাম, এই আপনার কথাই এতক্ষণ আলোচনা করছিলাম। কথা হচ্ছিল এবার পূজা সংখ্যায় কে কটা গল্প লিখেছে। তাতে বৈঠকের বন্ধুরা এক বাক্যে রায় দিলেন যে এবারে গল্প সবচেয়ে বেশি লিখেছেন আপনি, এবং অষ্টমীর দিন পর্যন্ত আপনার লেখার বায়না আছে। কথাটা বলতেই নরেনবাবু যেন খানিকটা মুষড়ে পড়লেন। উত্তরে কিছু একটা বলবার জন্য দম নিলেন। কিছু একটা বলতে গিয়ে মুখ দিয়ে একটা অস্ফুট ধ্বনিও বেরুল, কিন্তু থেমে গেলেন। কথার পরিবর্তে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। এবারে সত্যি আমি অপ্রস্তুত হয়ে গেলাম। বৈঠকের অন্যান্যদের চোখে মুখেও একটা লজ্জা ও সংকোচের ভাব স্পষ্ট ফুটে উঠেছে। নরেনবাবু কি ঘরে ঢোকবার আগে আমাদের আলোচনা বাইরে থেকে শুনতে পেয়েছেন? নরেনবাবু আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় লেখক। শুধু তাই নয়, এই নিরহংকার সরল মানুষটিকে আমরা সবাই ভালোবাসি। আর সাহিত্যিক নরেন্দ্রনাথকে অন্তর দিয়ে শ্রদ্ধা করি বাংলা সাহিত্যের প্রতি তার অনন্যমনা নিষ্ঠা আর সাহিত্যবোধের প্রতি অনমনীয় দৃঢ়তার পরিচয় পেয়ে। তার মনে কোনো রকম আঘাত দেওয়া আমরা তো কল্পনাই করতে পারি না। অত্যন্ত সংকোচের সঙ্গে আমি বললাম, দেখুন নরেনবাবু, আমার কথাটা যদি আপনার কাছে অপ্রিয় বলে মনে হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। এবার নরেনবাবুর মুখে একটু হাসির রেখা দেখা দিল। তিনি একটু থেমে আমতা আমতা করে বললেন, আমার দুঃখটা কি জানেন? নারায়ণ এবারও আমার চেয়ে বেশি লিখেছে। আমি লিখেছি 19টা গল্প, ও লিখেছে 23টা। তাছাড়া খবর নিয়ে জানলাম ওর বায়না আছে বিসর্জনের দিন পর্যন্ত। বৈঠকে সব্যসাচী লেখক বললেন, নারায়ণ গাঙ্গুলি তো আপনার বাল্যবন্ধু এবং অভিন্ন হৃদয় বন্ধু। আপনাদের দুজনের প্রতিযোগিতায় আমরা, যারা এই মরশুমে 2-4টে লিখে থাকি, তাদের অবস্থাটা বুঝুন। আপনাদের দুই বন্ধুর নামের নামাবলিতে সব পত্রিকার অঙ্গ আর তার বিজ্ঞাপন মোড়া। আমাদের নাম পাঠকরা আর মনে রাখবে কেন? নরেনবাবু এবার যেন কণ্ঠে একটু উত্তেজনা ঢেলে বললেন, এই প্রতিযোগিতায় নামানোর জন্য আপনারাই দায়ী। প্রত্যেক বছর আপনারা আমাকে নিয়ে এই ঠাট্টা করেছেন, বলেছেন যত বেশি গল্পই লিখি না কেন নারায়ণকে ছাড়াতে পারব না। আমি তাই এবার কোনো কাগজকেই ফিরিয়ে দিইনি। কলকাতা, মফস্বল, যে কোনো জায়গার যে কোনো কাগজের সম্পাদক এসে লেখা চাইতেই কথা দিয়েছি এবং কথা রেখেওছি। এত করেও নারায়ণকে ছাড়াতে পারলাম না। বৈঠকের তরুণ কবি নরেনবাবুকে সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, দেখুন নরেনদা, নারায়ণদার সঙ্গে এই কম্পিটিশনে আপনার নামাই উচিত হয়নি। নারায়ণদা হচ্ছে প্রলিফিক রাইটার, আর আপনি হচ্ছেন প্রোটেক্টিভ রাইটার। যতই যা কিছু লিখুন, আত্মরক্ষা করেই আপনি লেখেন। অর্থাৎ সমালোচকরা হয়তো বলবে আপনি ইচ্ছা করলে আরও ভালো লিখতে পারতেন, কিন্তু এ কথা তারা কখনোই বলবে না যে আপনি বাজে লিখেছেন। সব্যসাচী লেখক বললেন, নারায়ণবাবু ঘটনাবহুল গল্প লিখতেই বেশি ভালোবাসেন বলেই তার গল্পের গতি দ্রুত। আপনি লেখেন মনস্তত্ত্বমূলক গল্প, তাই অতি সন্তর্পণে আপনার চলা। আমি বললাম, আমাদের সঙ্গীতশাস্ত্রে যাকে বলে দ্রুত খেয়াল, নারায়ণবাবুর লেখা হচ্ছে তাই। দুন থেকে চৌদুনে তার গতি। নরেনবাবুর লেখার চালটা হচ্ছে ঢিমালয়ের খেয়াল, রাগের বিস্তার দেখানোই যার উদ্দেশ্য। নরেনবাবু এবার সলজ্জ জড়িত কণ্ঠে বললেন, আচ্ছা, আপনারা আজ আমাকে নিয়ে পড়লেন কেন বলুন তো? আমার গাল্পিক বন্ধু বললেন, পূজা সংখ্যা বেরিয়ে গেলে শহরশুদ্ধ লোকের মুখে আপনার কথা। যত বেশি গল্পই আপনি লিখুন, এ কথা কেউই অস্বীকার করবে না যে একটা স্ট্যান্ডার্ড আপনি সবসময় লেখাতে বজায় রাখেন। এ ক্ষমতা খুব কম লেখকেরই আছে। নরেনবাবুর চেহারার দিকে লক্ষ্য করলাম। কম কথার এই ছোটখাটো মানুষটি লজ্জায় যেন টেবিলের তলায় ঢুকে পড়তে পারলে বাঁচেন। তরুণ কবি বললেন, নারায়ণদার গল্প পাঠকদের দৌড় করায় এবং একেবারে ঊর্ধ্বশ্বাসে।
হ্যাঁ নরেন্দা, পাঠকদের হাত ধরে ধীর পদক্ষেপে গহন অরণ্যের মাঝে এনে বলেন, কান পেতে শোনো বন মর্মর আর কত পাখির বিচিত্র ডাক, আর শোনো হিংস্র সাপদের কবলে অসহায় হরিণীর কাতর ক্রন্দন। চেয়ে দেখো হ্রদের দিকে, স্ফটিক স্বচ্ছ জলের গভীরে কত বিচিত্র প্রাণীর। হঠাৎ নরেনবাবু পকেট থেকে একটা ডায়েরি বার করে কি যেন নিরীক্ষণ করে বললেন, কই আমার পূজা সংখ্যার কাগজটা দিন, 4:30 বাজল, 5টার মধ্যে বঙ্গশ্রী অফিসে যাব বলেছি। পত্রিকা হাতে নিয়ে নরেনবাবু প্রায় এক লাফে ঘরের চৌখাট পার হয়ে হাওয়া। নরেনবাবুর গল্প সম্বন্ধে তরুণ কবির কাব্যিক বিশ্লেষণেও বাধা পড়ল। শুধু বৈঠকের সব্যসাচী লেখক টিপ্পনী কেটে নরেনবাবুর পিছনে কথা ছুড়লেন, নরেনবাবু ঝাঁকা মুটে নিন, একা অতগুলো পূজা সংখ্যা বাড়ি বয়ে নিয়ে যেতে পারবেন তো? কে একজন প্রশ্ন করল। নরেনবাবু ডায়েরি দেখতে দেখতে হঠাৎ লাফিয়ে উঠে চলে গেলেন কেন জানেন? আমি বললাম, ওটা একটা উপলক্ষ। নিজের লেখার প্রশংসা শুনতে লজ্জা পাচ্ছিলেন বলেই বোধহয় ডায়েরির পাতায় মুখ লুকোচ্ছিলেন। আপনি কিছুই জানেন না। ওর ওই ছোট্ট ডায়েরিতে লেখা থাকে কার সঙ্গে কতখানি সময় অপব্যয় করবেন। আপনার এখানে টাইম ছিল 0.5 ঘন্টা, পার হতেই পগার পার। কী রকম মেথডিক্যাল লোক ভেবে দেখুন। উনি কেন আমার আপনার মতো? আড্ডায় বসে গেলুম তো কা তব কান্তা। নরেন্দ্র নারায়ণ আলোচনার মাথায় মুগুর মেরে ঝড়ের মতো ঘরে ঢুকলেন আমাদের আড্ডার না লিখে সাহিত্যিক বিশুদা, বিশ্বনাথ মুখোপাধ্যায়। ঘরে ঢুকেই চোখ বড় বড় করে বিশুদা বললেন, শুনেছেন প্রভাতদা কি কাণ্ড করেছে? একেবারে কেলেঙ্কারির এক শেষ। প্রভাতদা? কোন প্রভাতদা? আরে আমাদের প্রভাতদেব সরকার গো। এবারে আপনার পূজা সংখ্যায় বিনিয়োগ নামে যে গল্পটি লিখেছেন, সেটি নাকি ওরই এক বিশেষ পরিচিত বাল্য বন্ধুকে নিয়ে লেখা। ওর বন্ধু কাজ করে এক সরকারি অফিসে, সেখানে প্রভাতদার এক জ্যাঠতুতো দাদাও কাজ করে। বন্ধুটি গল্প পড়ে খেপে গিয়ে প্রভাতদাকে হাতের কাছে না পেয়ে অফিসের মধ্যে তার সেই জ্যাঠতুতো দাদাকে বেদম ঠেঙিয়েছে। চশমা টশমা ভেঙে একাকার। এ নিয়ে অফিসে মহা শোরগোল। এক নিঃশ্বাসে কথাগুলি বলে হাঁপাতে লাগলেন। কথাটা শুনে একটু অবাক হয়ে গেলেও প্রথমে বিশ্বাস করতে পারিনি। বিশুদার কথা তো। বৈঠকে একটা কিছু রুদ্ধশ্বাস গল্প ফেদে আসর গরম করায় ওর জুড়ি মেলে না। আমাদের মুখের ভাবসাব দেখে বিশুদা বললেন, কথাটা বিশ্বাস করলেন না তো? বুকে হাত দিয়ে বলছি, ঘটনা সত্যি। আমার কালীঘাট পাড়ার একটি ছেলে ওই অফিসে কাজ করে। সেই দুপুরে টেলিফোনে খবরটা দিল। সঙ্গে সঙ্গে আপনাকে টেলিফোনে 2-3 ধরবার চেষ্টা করেছি, এনগেজড, তাই সশরীরে এসে খবরটা দিলাম। বিশুদা বললে, হ্যাঁ আমার কিন্তু দুশ্চিন্তা আপনাকে নিয়ে। প্রভাতদার সন্ডা মার্কা চেহারা, ওদিকে ঘেঁষবে না। তাছাড়া জানেন তো, প্রভাতদা হচ্ছে ভবানীপুরের পুরনো পলিটিক্যাল মস্তান। ওর গায়ে হাত দেয় এরকম বুকের পাটা কজনের আছে। তবে হ্যাঁ, আপনি ওর গল্প ছেপেছেন, আপনাকে কি রেহাই দেবে? এ আবার কি কথা? গল্প ছেপে শেষকালে মারধর খেতে হবে? প্রথমেই বলেছিলাম, পূজা সংখ্যা বাজারে বেরুলে হাজার ঝামেলা, কিন্তু এরকম মারপিটের ঝামেলায় পড়তে হবে আমি তা কোশ্চিনকালেও কল্পনা করিনি। পূজা সংখ্যায় প্রকাশিত গল্প নিয়ে দাঙ্গা হাঙ্গামার দুঃসংবাদ যিনি এনেছিলেন, সেই আমাদের বিশুদা, অর্থাৎ বিশ্বনাথ মুখোপাধ্যায়ের কথা কিঞ্চিত এখানে না বললে বৈঠকের পরিচয়ই অসম্পূর্ণ থেকে যায়। কালীঘাট পাড়ার সদানন্দ রোডের দোতলায় একখানি ঘরে ছেলে মেয়ে নিয়ে থাকেন, কিন্তু সেই ঘরখানের স্থান মাহাত্ম্য কালীঘাটের মন্দিরের চেয়েও কিছু কম নয়। কালীঘাটের ট্রাম ডিপোর উল্টো দিকের গলি দিয়ে ঢুকে সদানন্দ রোডে পড়েই আপনি হাঁক দিন, বিশুদা বাড়ি আছেন? সঙ্গে সঙ্গে দেখবেন দোতলার বারান্দায় হাস্যোদ্ভাসিত একটি মুখ সাদর আহ্বান জানিয়ে বলছেন, চলে আসুন, ওপরে চলে আসুন। রেলিংবিহীন সংকীর্ণ সিঁড়ি সন্তর্পণে অতিক্রম করে দোতলার ঘরে ঢুকেই দেখবেন মেঝেতে ঘরজোড়া ফরাস পাতা। সেখানে আমারই মতো 8 ডজন সাহিত্যোৎসাহী বন্ধু
শুয়ে বসে আছেন। আপনিও একটা বালিশকে তাকিয়ার মতো বগল দাবা করে শুয়ে পড়ে ডান পায়ের উপর বাঁ পা তুলে নিশ্চিন্ত হয়ে নাচাতে থাকুন আর সাহিত্যের রাজা উজির মারুন। কেউ কিচ্ছু মনে করবে না। চা আর তেল মুড়ি হাত বাড়ালেই হাজির। কালীঘাটের এই পাণ্ডাটির কাছে সকলকেই আসতে হয়, বিশেষ করে লেখকদের। কোথাও কোনো আঘাত পেয়ে মন মুষড়ে আছে? চলো বিশুদার কাছে। এক লেখকের সঙ্গে অপর লেখকের মনোমালিন্য হয়েছে। বিশুদার মিশন, যে করেই হোক ঝগড়াটা মিটিয়ে ফেলতেই হবে। দারিদ্র্যের সঙ্গে নিত্য সংগ্রামে বিশুদা বিধ্বস্ত, কিন্তু পরাজিত উনি হবেন না। তাই কোনো লেখক বিরূপ সমালোচনায় ম্রিয়মাণ হয়ে পড়লে বিশুদা উত্তেজিত কণ্ঠে তাকে এই বলে তিরস্কার করবেন, তা বলে কি হার মানতে হবে? বাধা যত আসবে তাকে দ্বিগুণ জোরে ফেরাতে হবে, আরও লিখে, তবে লেখাটা যেন সিনসিয়ার হয়। বিশুদার এক কথায় মনের গ্লানি দূর হয়ে গেল। এক মুহূর্ত আগে যে লেখক ভেবেছিল লেখা ছেড়েই দেবে, এখন সে দ্বিগুণ উৎসাহে বিশুদার সঙ্গে শুরু করে দিল নতুন উপন্যাসের প্লট নিয়ে আলোচনা। বিশুদা আমাদের বয়সী হলে কি হবে? প্রবীণ ও নবীন সাহিত্যিক মহলে ঘোরাফেরা, মেলামেশার ব্যাপারে উনি আমাদের সকলের অগ্রণী। আমরা সেই সুবাদে ওকে সবাই দাদা বলে ডাকি। শরৎচন্দ্রের রসচক্র নামে যে সাহিত্যিক আড্ডা ছিল, যার গল্প আমরা দূর থেকেই শুধু শুনে এসেছি, সেই বিখ্যাত রসচক্রের বিশুদা ছিলেন একজন নিয়মিত চক্রী। সেই আমল থেকে হালফিলের তরুণতম লেখকদের বিশুদা হচ্ছেন ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। বিশুদা সাহেব কোম্পানির ব্যাংকে 10টা 5টা টাকা আনা পাই হিসেব করেন, অবসর সময়ে করেন সাহিত্য চর্চা, অর্থাৎ লেখক বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া। বন্ধুরা কে কোথায় লিখল সে লেখা সম্বন্ধে বিশুদার মতামত না পাওয়া পর্যন্ত লেখকদের মনেও শান্তি নেই। কোনো সাময়িক পত্রে কোনো সাহিত্যিক বন্ধুর লেখা বেরোনো মাত্র বিশুদার তা পড়া চাই, এবং লেখকদের বাড়ি গিয়ে তাকে প্রচুর উৎসাহ না দেওয়া পর্যন্ত তার স্বস্তি নেই। বিপত্নিক হবার পর বিশুদা কিছুদিন মনমরা হয়ে গেলেন। বৈঠকে আসেন, চুপচাপ বসে থাকেন, আবার এক সময়ে কাজের ওছিলায় উঠে চলে যান। বিশুদাকে চেপে ধরলাম, গল্প লিখতে হবে। শুনে বিশুদা বললে, আমিও তাই ভাবছি। জানেন, বাড়িতে ফিরে গেলে মন টেকে না। একটা কিছু নেশায় মনটাকে ডুবিয়ে রাখতে চাই। বড় নেশায় আসক্তি নেই, উপায়ও নেই, সুতরাং লেখার নেশায় ডুবে থাকলে কেমন হয়? আমি বললাম, সে তো উত্তম প্রস্তাব। আপনি এত ভালো গল্প বলেন, অথচ লেখেন না, এ কি কম দুঃখের কথা? সেই ঝোঁকেই বিশুদা পরপর 2টো অসাধারণ গল্প লিখেছিলেন নিম্ন মধ্যবিত্ত কেরানি জীবনের আকাঙ্ক্ষা ও ব্যর্থতা নিয়ে। অন্তরের গভীর অনুভূতি দিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে লেখা 2টি গল্পই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কিন্তু সেইখানেই ইতি, আর কলম ধরলেন না। জিজ্ঞেস করলে বলেন, বেশ তো আছি, আপনার পত্রিকায় লেখকের ভিড় বাড়িয়ে আপনাকে দেশত্যাগী করতে চাইনি। বিশুদা কথা রেখেছিলেন, কলম আর ধরেননি, কিন্তু সাহিত্যিকদের যে কোনো অনুষ্ঠানে বিশুদার স্থান সর্বাগ্রে। আমরা তো ঠাট্টা করে আজও ওকে বলে থাকি, না লিখে সাহিত্যিক।